আজ আমি আপনাদের বলবো সুদানে আসলে কি ঘটেছে। কিন্তু তার আগে আমাদের যুদ্ধের আগের এক ভোরবেলা ফিরে যেতে হবে। দিনটি ছিল ২০১৯ সালের ৩রা জুন, রমজান মাস। ফজরের নামাজ শেষ হয়েছে মাত্র। মানুষ তখন রোজা রেখেছে। আর ঠিক সেই মুহূর্তেই রাষ্ট্র তার নিজের জনগণের উপর গুলি চালায়। এটা কি শুধু একটি ঘটনাই ছিল, নাকি এই ভোরটাই ছিল একটি দীর্ঘ যুদ্ধের প্রথম অধ্যায়? এর মাত্র ২ মাস আগেই সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। ৩০ বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছে। কিন্তু ক্ষমতা তখনও যায়নি জনগণের হাতে। সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নিয়েছিল। রাজধানীর খার্তুমের কেন্দ্রে সুদান সেনাবাহিনী জেনারেল কমান্ডো সদর দপ্তরের সামনে হাজারো মানুষ ভিড় করেছিল। তাদের দাবি ছিল একটাই, ক্ষমতা চাই, কিন্তু বেসামরিক সরকারের হাতে। আসমা নামের ৩০ বছরের এক তরুণী সেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। হঠাৎ একটি সামরিক কনভয় আসে, যেখানে ছিল পুলিশ এবং র্যাপিড সাপোর্টের একটি যৌথ ফোর্স। তারা পুরো এলাকা ঘিরে ফেলে। মানুষ স্লোগান দেয়, বেসামরিক শাসন চাই, বেসামরিক শাসন চাই। কিন্তু ফজরের নামাজ শেষ হতেই রমজানের রোজা থাকা অবস্থায় সশস্ত্র বাহিনী গুলি চালায়। অন্তত ১২০ জন মানুষ নিহত হয়। আর সেই সাথে শত শত মানুষ নিখোঁজ হয় বলে বিবেচিত হয়। আসমা বলেন, আমার চোখের সামনে ৩ জন আত্মীয় মারা যায়। আমরা লাশ তুলতে গেলে আমার মাথায় আঘাত লাগে। আর ৩ দিন পর হাসপাতালে জ্ঞান ফিরেছিল আমার। এই হত্যাকাণ্ড হিউম্যান রাইটস ওয়াচের ৬০ পৃষ্ঠার একটি রিপোর্টে নথিভুক্ত হয়। এর নাম দেওয়া হয় জেনারেল কমান্ডো হত্যাকাণ্ড। Much of the capital Khartoum and 4 of the 5 states. কিন্তু প্রশ্ন হলো, এই রিপোর্ট কি জানতো ৪ বছর পর এই ৬০ পৃষ্ঠাই যথেষ্ট হবে না? কারণ যারা এই অপরাধ করেছিল তারা কেউ শাস্তি পায়নি। আর শাস্তি না পাওয়াই পরবর্তী যুদ্ধের দরজা খুলে দেয়। ২০২৩ সালের এপ্রিল মাস সুদানে আবার যুদ্ধ শুরু হয়। কিন্তু এবার শুধু একটি অঞ্চল নয়, পুরো দেশ জুড়ে। এই যুদ্ধের ২ মুখ, আবদেল ফাত্তাহ আল বুরহান এবং মুহাম্মদ হামদান দাগালো, যিনি পরিচিত হেমেতি নামে। একজন রাষ্ট্রীয় সেনাবাহিনীর প্রধান, অন্যজন একটি আধা সামরিক বাহিনীর নেতা। কিন্তু অবাক করার বিষয়, এই ২ ব্যক্তি কয়েকদিন আগেও ছিলেন ক্ষমতার অংশীদার। ২০১৯ সালের ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিলের বুরহান সভাপতি এবং হেমেতি উপসভাপতি। একটি দেশ, কিন্তু ২টি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন হলো, একজন মিলিশিয়া নেতা কিভাবে এত শক্তিশালী হলো যে সে রাষ্ট্রীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে? এই উত্তর পেতে হলে আমাদের যেতে হবে সুদানের ইতিহাসের অনেক গভীরে। ১৯২৫ সালে ব্রিটিশ শাসনের সময় আধুনিক সুদানি সেনাবাহিনী গঠিত হয় এবং দেশটি ১৯৫৫ সালে স্বাধীনতা অর্জন করে। কিন্তু রাজনৈতিক বিভাজন শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। Since gaining independence in 1956, Sudan has faced a turbulent political landscape. রাজনীতিবিদরা বারবার সেনাবাহিনীর সাহায্য চান। ফলে ১৯৫৮, ১৯৬৯, ১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থান ঘটে। We don't listen to the voices coming from here and there. We don't listen to the threats coming from here and there. We don't take. ওমর আল বশিরের ৩০ বছরের শাসন, যুদ্ধ, দারিদ্র্য আর নিপীড়নের এক দীর্ঘ অধ্যায়। ২০১৯ সালে জনগণ বলেছিল, শুধুমাত্র পতন চাই। গণ আন্দোলনে সরকারের পতন ঘটলেও গণতন্ত্র আসেনি। ২০২১ সালে আবারও অভ্যুত্থান ঘটে এবং এই অভ্যুত্থান শেষ পর্যন্ত ২০২৩ সালে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধ আজ কেড়ে নিচ্ছে একটি প্রজন্মের জীবন, ঘর আর স্বপ্ন, যারা শুধু শান্তিতে বাঁচতে চেয়েছিল। এই গল্প শুধু সুদানের নয়, এটা জবাবদিহিহীনতার গল্প। এটা ক্ষমতার লোভের গল্প। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীর অনেক দেশ এই একই পথে হাঁটতে শুরু করেছে। তার মধ্যে বাংলাদেশ একটি।
বিচার বিভাগের দায়িত্বহীনতা, ক্ষমতাসীনদের চাটুকারিতা আর জবাবদিহি না থাকার কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও দিন দিন অস্থিতিশীল হয়ে উঠেছে। আপনি যদি মনে করেন এই গল্প শোনা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্য চাপা থাকলে যুদ্ধ আবার ফিরে আসে। সুদানের মানুষ যুদ্ধ চায়নি, তারা চেয়েছিল শুধু একটি স্বাভাবিক জীবন। কিন্তু যখন অপরাধের বিচার হয় না, তখন ইতিহাস নিজেই প্রতিশোধ নেয়।